অবৈধভাবে কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে থাকতে দেয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দিল্লিকে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। এবং এবার ১লা জানুয়ারি বই উৎসব হচ্ছে না জানালেন উপদেষ্টা বিধান রঞ্জন রায়। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ মেটার পরিচালক মিরান্ডা সিসেন্সের সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি। ডক্টর ইউনুস বলেন, ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে এবং আমরা এর ভুক্তভোগী। এ সময় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। সাক্ষাতে মেটা পরিচালক সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতি ব্যাখ্যা করে বলেন, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তারা সতর্ক থাকেন। এ সময় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব সজীব এম খায়রুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। কোনো বিদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বড়দিন ও 31st নাইট উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি কথা জানান। কোনো দেশের নাম উল্লেখ না করে উপদেষ্টা জানান, অনেক দেশেরই নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন, তবে ঠিক কতজন বিদেশি বাংলাদেশে অবস্থান করছেন সেই তথ্য তার কাছে নেই বলেও জানান তিনি। এছাড়া 31st নাইটে তরুণ সমাজের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয় এমন মন্তব্য করে তিনি বলেন, ওই দিন সাধারণ মদের বারগুলো বন্ধ থাকবে, আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। বিদেশি আজকে আমরা আপনারা দেখবেন যে পেপারে আমরা দিচ্ছি, আপনাদের কাছে অনুরোধ এই বিজ্ঞপ্তিটা যেন ভালোভাবে প্রকাশ করেন। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এটা আপনারা ভালোভাবে এই নিউজটা করবেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে আপনারা প্রচার করবেন। সাধারণত 31শে ডিসেম্বর 31st নাইট আমরা বলি, ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। এটার ক্ষেত্রে আপনারা যদি তাকেও একটু আগে থেকে বুঝান যে এইটা করাটা ঠিক না, এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি খায়, এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। এটা কিন্তু আপনারাই পারেন আগে থেকে যদি একটুখানি লিখেন ঠিকেন, তো কিন্তু এরা সাবধান হবে। বাট আমরা 31st নাইটে যে আমাদের যে নর্মাল বারগুলি আছে এইগুলি আমরা বন্ধ রাখবো। বাংলাদেশ ভারত সম্পর্কে 5 আগস্টের পর যে গুণগত পরিবর্তন হয়েছে তা মেনে নিয়ে দিল্লিকে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এই আহ্বান জানান তিনি। বলেন, সাম্প্রতিক সময়ের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কারণে দুই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তবে সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে কাজ করতে হবে। এ সময় আগামীকাল ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের অর্থনীতি অনেক বড়, কিন্তু এই যে এখন গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনীতির দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনেটলি হয়তো অত বেশি না, কিন্তু এফেক্ট কিন্তু করছে। আপনি কলকাতার অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার কারণে। এটা আমরা আশা করব যে এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যেই যোগাযোগ স্থাপন, দেখা সাক্ষাৎ, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। খাল, নদী, মাঠসহ দখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে জুলাই গণঅভ্যুত্থান 2024-এর ফটো গ্যালারির
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, সব দপ্তরের রিপোর্টের ভিত্তিতে যারা বিভিন্ন দুর্নীতিতে জড়িত বলে প্রমাণিত ও সরকারি চাকরি থেকে রাজনৈতিক নেতাদের মতো আচরণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় জনপ্রতিনিধি না থাকায় বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে ভাটা পড়েছে উল্লেখ করে এই বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমাদের একটা বড় অভিযোগ জনগণের দিক থেকে একটা আছে যে নাগরিক সেবাগুলোর ক্ষেত্রে যে দীর্ঘসূত্রিতা এবং হয়রানির মতো যে বিষয়গুলো ঘটে। আমি জানি অনেক চ্যালেঞ্জ আছে এখন, কাউন্সিলররা নেই, সব প্রশাসকও পূর্ণ দায়িত্বে প্রশাসক নেই। আমরা এই চ্যালেঞ্জগুলো খুব দ্রুতই মোকাবিলার চেষ্টা করছি। খুব দ্রুতই এই জায়গাগুলোতে যোগ্য, সৎ এবং দক্ষ ব্যক্তিদেরকে পদায়ন করার প্রক্রিয়া চলমান আছে। তবে এর মধ্যে আমাদের যতটুকু সক্ষমতা আছে তার মধ্যে জনগণকে যেন কোনো প্রকার হয়রানির মধ্যে না পড়তে হয় এবং কোনো একটা বিষয়ে বিলম্ব হলেও সেটা সদ্ব্যবহারের মাধ্যমে, ভালো করে তাদেরকে বুঝিয়ে বলার মাধ্যমে, যাতে আমরা জনগণের সাথে এই সিটি কর্পোরেশন বা সরকারের যে একটা ব্রিজ, একটা সুসম্পর্ক যেন আমাদের থাকে। ভারত বাণিজ্য বন্ধ করে বাংলাদেশের বিরাট উপকার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এর ফলে ভারত নানা কায়দায় দেশে ইয়াবা, ফেন্সিডিল পাঠাতো, এখন আর তা পাঠাতে পারবে না। সকালে রাজধানীর বাটা সিগন্যালে দেশীয় পণ্য ন্যায্য মূল্যে বিতরণের সময় তিনি এই মন্তব্য করেন। রিজভী আরও বলেন, ভারত প্রতিদিন সীমান্তে মানুষ মারে, কিন্তু শেখ হাসিনা কোনো প্রতিবাদ করেনি। অসংখ্য ফেলানির লাশ কাঁটাতারে ঝুলেছে। এটা ভারতীয় আধিপত্যবাদের নমুনা। এ সময় ভারত চট্টগ্রাম দাবি করলে বাংলাদেশ বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই সিনিয়র নেতা। ভারত নানা কায়দায় আমাদের দেশে ফেন্সিডিল এবং ইয়াবা পাঠাতো, এইটা আর আসবে না। এই ভারত ভিসা বন্ধ করে এবং তারা বাণিজ্য বন্ধ করে বাংলাদেশের তো একটা বিরাট উপকার করলেন তারা। আসলে বন্ধুরা আবার ওরা হচ্ছে অত্যন্ত হিংসাপরায়ণ, অত্যন্ত সাম্প্রদায়িক। এবং বাংলাদেশ শান্তিতে থাক, বাংলাদেশের যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই যে ভ্রাতৃত্বের বন্ধনে অটুট সম্পর্ক বিদ্যমান, এটাকে ভেঙে ফেলার জন্য, বাংলাদেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য এইটা তাদের দীর্ঘদিনের প্রচেষ্টা। বহুদিন আগে থেকে তারা এই কাজগুলো করে গেছে। তো সুতরাং কখনো কখনো হয়তো প্রচারের দ্বারা সফল হওয়া যায়, কিন্তু সবসময় সফল হওয়া যায় না। ওরা আর এটা দিয়ে আর সফলতা দেখাতে পারছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসমাগম বেশি হয় এমন 4 দিন মেট্রো রেলের টিএসসি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 16, 25 ও 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি মেট্রো রেলের টিএসসি স্টেশন বন্ধ রাখা হবে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। তিনি জানান, এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর জন্য বলা হয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আপাতত এবছর স্টেশনটি বন্ধ রাখা হবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে স্টেশনটি বন্ধ রাখা প্রয়োজন, তাহলে তা বন্ধ রাখা হবে বলেও জানান তিনি। গুলশানের র্যাঙ্কস ই-মার্ট শোরুমে এলজি ওলেড প্রেজেন্ট আলটিমেট ব্যাটল নামে গেমিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি র্যাঙ্কস মার্ট ও এলজির যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক পিটার কো, র্যানকন হোল্ডিংস লিমিটেডের ইলেকট্রনিক্সের বিভাগীয় পরিচালক ইয়ামিন শরীফ চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিকুর রহমান, হেড অফ কনজিউমার ইলেকট্রনিক্স এলজি আশিকুল ইসলাম সহ অনেকে। পুরো মাসব্যাপী চলমান এই গেমিং প্রতিযোগিতার বিজয়ী পাবেন এলজি 65 ইঞ্চি ওলেড টিভি সহ আকর্ষণীয় উপহার। এবারে জেলা সংবাদ।
বিগত বছরগুলোর মতো পহেলা জানুয়ারি বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। বলেন, প্রতিটি শ্রেণীর বইয়ের কিছু অধ্যায় পরিমার্জন ও পরিবর্তন করার কারণে বই ছাপাতে দেরি হচ্ছে। তবে জানুয়ারি মাসের মধ্যে সকল পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। এ সময় আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে বলেও জানান গণশিক্ষা উপদেষ্টা। বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকারের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক হোসাইন শওকত সহ অনেকেই উপস্থিত ছিলেন। অন্যবার যেভাবে আগায় এবার একটু সমস্যা হচ্ছিল, কারণ আমাদের বইগুলো কিছুটা পরিমার্জন করতে হয়েছে। সেজন্য আমরা শিডিউল থেকে কিছু পিছিয়েছিলাম এবং তারপরে জানেন যে বাইরের একটা দেশের কিছু বই ছাপার কথা ছিল, ফলে সেগুলো আমাদের বাতিল করতে হয়েছে। ফলে নতুন করে আবার টেন্ডার করতে হয়েছে কিছু বইয়ের জন্য। সেই সব কারণে আমরা একটু পিছিয়ে আছি। ফলে আমরা এবার অন্যান্যবার যেভাবে বই উৎসব পয়লা জানুয়ারি করা হয়, আমরা ঠিক এই ধরনের উৎসবে যাচ্ছি না, কিন্তু প্রাথমিকের বইগুলো আমরা জানুয়ারির মধ্যে দিয়ে দেব। সেই কাজ এগিয়ে যাচ্ছে এবং আমরা জানুয়ারিতে বইগুলো দিয়ে দেবো প্রাথমিকের। মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। সকালে উপজেলার জাদুয়ারচর এলাকার গোমস্তাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আইরিন আক্তার মুক্তি শিবচরের বহরমগঞ্জ কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন জানান, স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ফরহাদ গোমস্তা তার মেয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। মুন্সিগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে সজীব নামে এক ছিন্নমূল কিশোর গুরুতর আহত হয়েছে। আজ মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে এই ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ওসি তদন্ত সজীব দে। তিনি জানান, দুপুরে বাবা রাজু শেখ ও ভাইকে নিয়ে ময়লার ভাগাড়ে বোতল টোকাতে গেলে হঠাৎ বোমা সদৃশ ওই বস্তুর বিস্ফোরণ ঘটে। এতে সজীবের তলপেট, পা ও 2 হাত ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য সজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ আরও 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত 3 জনের মধ্যে 2 জন যাত্রী এবং অন্যজন স্পিডবোট চালক। আজ কীর্তনখোলা নদীর লাহারহাট খালের প্রবেশ মুখে জনতার হাট সংলগ্ন এলাকায় তাদের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন চন্দ্র সরকার জানান, মরদেহ 3টি ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই নিয়ে এই দুর্ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। এর আগে গত 5 ডিসেম্বর জনতার হাট খেয়াঘাট এলাকায় বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী স্পিডবোটের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে দেশটিতে ঐক্যের ডাক দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সাম। গোষ্ঠীটির রাজনৈতিক বিভাগ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ পলিটিক্যাল অ্যাফেয়ার্সের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সিরিয়ার মুক্তি তার সকল সন্তানদের জন্য একটি বিজয়, যারা এর ভূমি ও জনগণের ঐক্যের জন্য আত্মত্যাগ করেছে। এর আগে এক বিবৃতিতে এইচটিএস জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত বাশার আল আসাদের নিয়োগ দেয়া প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালির হাতেই থাকবে সিরিয়ার সরকারের ভার। এছাড়া বিবৃতিতে এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জোলানি বিরোধীদের দামেস্কের কোনো প্রতিষ্ঠানের দখল নিতে নিষেধ করেছেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে কমপক্ষে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৪২ জন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। সংবাদ মাধ্যমটি জানায়, এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪,৬৫০ ছাড়িয়েছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। এতে করে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যাচ্ছে খেলা সংবাদে। যুব এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ভারত। এদিন বাংলাদেশের ব্যাটাররা খুব বেশি ভালো কিছু উপহার দিতে পারেননি। ৪৯.১ ওভারে ১৯৮ রান তুলেই অল আউট হয়ে যায় যুবা টাইগাররা। জবাবে টাইগার বোলারদের তোপের মুখে ৩৫.২ ওভারে মাত্র ১৩৯ রানেই গুটিয়ে যায় ভারত। এর মাধ্যমে টানা দ্বিতীয়বার শিরোপার স্বাদ পায় বাংলাদেশ। এর আগে ২০২৩ সালে স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে যুব এশিয়া কাপ ক্রিকেটে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশি যুবারা। বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে নতুন করে ১২ বছরের চুক্তি করেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নতুন এই চুক্তির মূল্য বছরে $১০০ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় ১,২০০ কোটি টাকা। চুক্তির বিষয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, ব্রাজিলের সঙ্গে নাইকির চুক্তি বলবৎ থাকবে ২০৩৮ সাল পর্যন্ত। এছাড়া নতুন চুক্তির আওতায় সিবিএফ প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন স্থানে তাদের পণ্য লাইসেন্স করার এবং অনুমোদিত স্টোর খোলার সুযোগ পাবে বলেও জানায় সংস্থাটি। তবে এই চুক্তি শুধুমাত্র ব্রাজিলের পুরুষ ও মহিলা জাতীয় ফুটবল দল নয়, বরং বিচ ফুটবল এবং ফুটসাল দলগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। অবৈধভাবে কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দিল্লিকে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। এবং এবার ১লা জানুয়ারি বই উৎসব হচ্ছে না, জানালেন উপদেষ্টা বিধান রঞ্জন রায়। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।